আসসালামু আলাইকুম। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি অনার্স চতুর্থ বর্ষ বিষয়টির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি অনেকগুলো বিষয় স্কিপ করব, জাস্ট যে বিষয়গুলো আমাদের 7 কলেজের জন্য লাগবে সেই বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনা করব। তো আমাদের প্রথমত একটা বিষয় জ্যোতির্বিদ্যাকে তা জানতে হবে। এটা হচ্ছে আকাশের গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি, ভর, আয়তন এবং একে অন্যের সঙ্গে কিভাবে সম্পর্কিত এই বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হয় তাকে আমরা জ্যোতির্বিজ্ঞান বলবো। জাস্ট এরকম মধ্যে এটাই দরকার। পরবর্তীতে হচ্ছে সৌরজগতের গুণাবলী। তো এখানে একটা কথা, যে ফলে গ্রহগুলি যে কক্ষপথ সৃষ্টি করছে তাকে উপচক্র বা এপিসাইকেল বলা হয়। উপচক্র বা এপিসাইকেল, এটা হচ্ছে প্রশ্নে ইংলিশে যখন আনসার প্রশ্ন করবে তখন এই শব্দটা কাজে লাগতে পারে। গেল 2 নম্বর পৃষ্ঠায় আসো, যে গোলক। গোলক কাকে বলে? আমরা সবাই জানি যে শূন্য একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিভিন্ন বিন্দু সময়ের সঞ্চার পথকে, সঞ্চার পথ মানে কি এটা আমরা জানি যে সঞ্চার পথ যে কোনো একটা বক্ররেখা হতে পারে বা যে কোনো একটা রেখা, বক্ররেখা, সরলরেখা হলো সঞ্চার পথ। তো সঞ্চার পথকে গোলক বলে। অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দু থেকে, এই ধরো এখানেও একটা নির্দিষ্ট বিন্দু, এটা থেকে সমদূরবর্তী আমরা যদি একটা বৃত্ত আঁকি, তার চারপাশে অনেকগুলো একটা বৃত্ত, কিন্তু দূরত্ব সমান হলে তখন যেইটা তৈরি হবে সেটা হচ্ছে গোলক। যেমন একটা বল, একটা গোলক। তো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র, গোলকের কেন্দ্র বলে। নির্দিষ্ট বিন্দুটা কি? এখানে ওটা হচ্ছে কেন্দ্র। আর চিত্রে পি এ পি প্রাইম বি, অর্থাৎ পি এখানে হচ্ছে পি, এরপর হচ্ছে এ, দেন হচ্ছে পি প্রাইম বি, এটা হচ্ছে একটা গোলক। যেমন একটা বল, এটা একটা গোলক। আচ্ছা, এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেলেসিয়াল স্পেস। তো সেলেসিয়াল স্পেসটা হচ্ছে খগোলক, এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই জ্যোতির্বিদ্যার মধ্যে সবচেয়ে বেশি এই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব এবং সব ক্ষেত্রে এই শব্দটা বেশি কাজে লাগবে। তো এখানে এই আলোচনার মধ্যে শুধু একটা বিষয় মনে রাখতে হবে, যে মহাকাশ বা খগোলক। এখানে দেখো, মহাকাশ বা খগোলক হলো অসীম ব্যাসার্ধের এক অতিকায় গোলক। অসীম ব্যাসার্ধের এক অতিকায় গোলক। অর্থাৎ খগোলকটা কি ব্যাসার্ধ নির্দিষ্ট না, এটা অসীম। মহাকাশ বা খগোলক, তার মানে মহাকাশটাই হচ্ছে এখানে খগোলক হিসেবে বিবেচনা করব। তো এবারে আমরা দেখি আমাদের গোলকের কি কি ধর্মাবলী থাকে। একটা হচ্ছে এই যে 1 2 3 4, এই 3টা 5, এই 5টা আমরা ধর্ম জানি। যেমন গোলকের যে কোনো ব্যাসকে লম্বভাবে কোনো সমতল ছেদ করলে বৃত্ত উৎপন্ন হয়। যেমন এইটা একটা যদি এইচ আর যদি একটা ব্যাস হয়, অথবা জেড জেড প্রাইম একটা ব্যাস হয়, এখানে যদি আমরা কি করছি, ব্যাসকে লম্বভাবে কোনো সমতল ছেদ করলে বৃত্ত উৎপন্ন হয়। এখানে যদি আমরা ছেদ করি, মানে এটা কাটি, ধরো একটা বল, এরকম একটা বল মাঝখান দিয়ে কেটে ফেললাম, তখন এটা যে একটা দেখো একটা এরকম একটা, মানে যদি অর্ধ হিসাব করে এইরকম করে একটাই হবে, তার উপরে হচ্ছে একটা বৃত্ত দেখা যায়, তার মানে বৃত্ত উৎপন্ন। অর্থাৎ গোলকের যদি এটা যদি ব্যাস হয় জেড জেড প্রাইম, এটা যদি আমরা মাঝ বরাবর লম্ব বরাবর কাটি, তখন এটা হবে কি একটা বৃত্ত উৎপন্ন করবে। 2 নম্বর হচ্ছে যে তল, যে বৃত্তের তল গোলকের কেন্দ্র দিয়ে যায় তাকে মহাবৃত্ত বলা হয়। এই তলটাই হচ্ছে মহাবৃত্ত, যে বৃত্তটা সৃষ্টি করছে সেটা হচ্ছে মহাবৃত্ত বা গ্রেট সার্কেল। এখন এই কেন্দ্র বাদে ধরো এখান দিয়ে গেল বা এখান দিয়ে গেল, ঠিক আছে, বা এইটার সাথে ধর এই একটু দূরত্বে গেল, সেটা হয়ে যাবে কি ক্ষুদ্রবৃত্ত বা স্মল সার্কেল। এবার হচ্ছে 4 নম্বরে, গোলকের যে ব্যাসটি বৃত্তের তলের উপর লম্বভাবে অবস্থিত তাকে ওই বৃত্তের অক্ষ বলে। গোলকের যে ব্যাসটি বৃত্তের তলের উপর লম্বভাবে অবস্থান করে ওই বৃত্তের অক্ষ, অ্যাক্সিস। যেমন এখানে যে আমরা একটা বৃত্ত ধরেছি, এটা লম্ব বরাবর কি আছে, জেড জেড পয়েন্ট, এইটা হচ্ছে অ্যাক্সিস। অক্ষরেখাটি গোলকের যে দুইটি বিন্দুকে ছেদ করে তাকে ওই বৃত্তের ধ্রুববিন্দু বা মেরুবিন্দু বলা হয়। এখানে তাহলে মেরুবিন্দু কি, জেড জেড প্রাইম, এটা হচ্ছে অক্ষরেখা। আর অক্ষরেখা যে দুইটা বিন্দু ছেদ করেছে এবং জেড জেড প্রাইম, এটা হচ্ছে কি ওই বৃত্তের ধ্রুববিন্দু বা মেরুবিন্দু। পাঁচে বলা যায় কোন মহাবৃত্তের ধ্রুববিন্দু দিয়ে অঙ্কিত মহাবৃত্তগুলিকে পদার্থ মহাবৃত্তের গৌণবৃত্ত বা সেকেন্ডারি। কোন মহাবৃত্তের ধ্রুববিন্দু দিয়ে অঙ্কিত মহাবৃত্তগুলো পদার্থ মহাবৃত্তের গৌণবৃত্ত বলা হয়। প্রথম মহাবৃত্তকে মুখ্যবিন্দু বলা হয়। তো এবারে আমরা পরবর্তীতে আমাদের যে বিষয়টি প্রয়োজন হবে তা হচ্ছে গোলকীয় ত্রিভুজ।
যে গোলকের ত্রিভুজটাকে। এখানে গোলকের ত্রিভুজ বোঝার আগে দেখো এখানে কত নম্বর, 4 নম্বর পেয়েছে। এইরকম একটা চিত্র আছে 1.5 আর্টিকেল। সো এই চিত্রটার ক্ষেত্রে আমরা প্রথমত একটু দেখি। এখানে আমরা তো কাটলাম, দেখি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক এরকম যে আমরা পালি করে কাটি, অর্থাৎ যে কোনো একটা বৃত্তচাপ কেন্দ্রের সাথে যদি আমরা এখানে আরেকটা জিনিস বলে দিই যে এখানে এটা একটা ধরো মেরুবিন্দু ধরেছে। ধরো আমরা অর্ধেক থেকে যদি আমরা তার কোনো একটা মহাবৃত্তের উপর যদি আমরা কোনো একটা বিন্দু ছেদ করি, তখন সেটা হয়ে যাবে একটা ত্রিভুজ, আর সেটা হচ্ছে গোলক ত্রিভুজ। তো কোনো গোলক পৃষ্ঠের উপর যে কোনো তিনটি মহাবৃত্তের চাপ দ্বারা উৎপন্ন বক্র তলীয় ত্রিভুজকে গোলকের ত্রিভুজ বলা হয়। মহাবৃত্ত, এটা বুঝবা যে এটা থ্রি ডাইমেনশনের কথা বলেছে, একটা ত্রিভুজ তৈরি করেছে। তো গোলকের ত্রিভুজের বাহু এবং কোণ উভয় কোণের পরিমাপ দ্বারা সোজা। আমরা আগে বাহু ধরতাম সেন্টিমিটার, ইঞ্চি অথবা মিটার, কিলোমিটার, বাট এইখানে চাপ এবং কোণ দুইটাই হচ্ছে কোণ হিসেবে আমরা হিসাব করব। গোলকের ত্রিভুজ বাহু এবং কোণ উভয় কোণের পরিমাপ দ্বারা সূচিত করা। এখানে বাহুগুলোকে যথাক্রমে এ বি সি, এখানে এ বি এবং সি, এটা হচ্ছে এটা বি এবং এটা সি, এবং কোণগুলোকে আমরা এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটা জিনিসে ধরবো। আচ্ছা, এখন ফোলার ত্রিভুজ, এটা তো ত্রিভুজ বুঝলাম। ফোলার ত্রিভুজ কি সেম আরেকটা ত্রিভুজ, যদি আমরা যেমন যদি দুটি গোলকের ত্রিভুজ এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন একটি শীর্ষবিন্দুগুলো যথাক্রমে অপর ত্রিভুজের বাহুগুলোর ফল হয়। অর্থাৎ কিরকম, ধর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একটা উপরটা বসালে সেম হবে যে তা না, মানে এটা হবে এরকম যে ধরো এইটার ফল হবে এই কোণটা, বি বাহুর ফল হবে বি প্রাইমটা, এবং সি কোণের জন্য মানে সি প্রাইমের ফল হবে সি, এরকম আর কি। তো এই এই বাহুর জন্য হবে এই কোণটা, এই বাহুর জন্য হবে এই কোণটা, এরপর হচ্ছে এই যে এই প্রাইম বাহুর জন্য হবে এই কোণটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফলাফল। যেমন দুইটি গোলকের ত্রিভুজ এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন একটি শীর্ষবিন্দুগুলো যথাক্রমে অপর ত্রিভুজটির বাহুগুলোর ফল হয়, তবে পরস্পর সাপেক্ষে ত্রিভুজ দ্বয়কে ফোলা ত্রিভুজ বলে। যেমন এ বি সি গোলকের ত্রিভুজ হয় এবং এ প্রাইম বি প্রাইম সি যখন ইহার বাহু এ বি সি এর মেরুবিন্দু হয়, তবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ত্রিভুজকে এ বি সি ত্রিভুজের ফোলা ত্রিভুজ বলা হয়। এইরকম যে প্রথমে যে বর্ণনা দিয়েছি ঠিক সেই রকম ভাবে। আচ্ছা, এখানে এবিসি ত্রিভুজকে মুখ্য ত্রিভুজ আমরা প্রথমে যেটা ধরেছিলাম, এটা হচ্ছে মুখ্য ত্রিভুজ, আর এটার সাথে বাহু ত্রিভুজ এবং বাকিটা হচ্ছে গৌণ ত্রিভুজ আমরা হিসেবে দেখব। এবার আসো উপপাদ্য 1, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ন্যাশনালে 10, 12, 14, 19 এসেছে, বাট এই 7 কলেজে আসতে পারে, একবার আসেনি যদিও। সো 23 সাল 24 সালে কিন্তু আসতে পারে, 24-25 আসতে পারে। তো উপর দেখ কি বলেছে, পোলার ত্রিভুজের বাহু এবং কোণগুলো যথাক্রমে মূল ত্রিভুজের অনুষঙ্গিক কোণ এবং বাহুগুলোর সাথে সম্পূরক, ঠিক আছে। তো ফোলার ত্রিভুজের বাহুগুলো, অর্থাৎ এখানে যে ত্রিভুজের বাহু, এখানে যে এটা তো ফোলার ত্রিভুজ, এইটার ত্রিভুজের বাহুগুলো অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, বলেছে যে মূল ত্রিভুজ আয় ত্রিভুজ কোনটা এ বি সি, তার যে কোণগুলো অর্থাৎ এ কোণ বি কোণ সি কোণ, এই কোণগুলো অনুষঙ্গিক কোণ এবং বাহুগুলোর সাথে সম্পূরক, ঠিক আছে। তো অর্থাৎ এখানে যে প্রশ্ন করেছে ইংলিশে, দ্য সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস অফ দ্য পোলার ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি as the supplement of the angles and side of the primitive triangle. ওকে, সো আমরা দেখি প্রথমত যে মনে করি গোলকীয় ত্রিভুজের এ বি সি এর ফোলার ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি, আমাদের ফোলার ত্রিভুজের সংখ্যাতে দেখেছি যে এ বি সি এই ত্রিভুজটার ফোলার ত্রিভুজে এই ত্রিভুজটার ফোলার ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। সো বি প্রাইম সি প্রাইমকে বর্ধিত করে যাতে ইহা এস এবং এ বি বাহুদ্বয়কে এবং এন বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে যে বি প্রাইম সি প্রাইম যে বাহুটা আছে, আমরা এটাকে একটু বর্ধিত করে দিলাম। তো এটা কি করছে, যে মূল গোলকীয় ত্রিভুজের এখানে ছেদ করেছে এম বিন্দুতে এবং এন বিন্দুতে। যেহেতু বি প্রাইম সি প্রাইম এর ফল এ, অর্থাৎ বি প্রাইম সি প্রাইম এর ফল যদি এ হয়, তাহলে বি প্রাইম এম একটি চতুর্থাংশ, অর্থাৎ বি প্রাইম এম একটি চতুর্থাংশ। সেম যদি অনুরূপভাবে সি প্রাইম এন প্রাইম সি প্রাইম এন অপর একটি চতুর্থাংশ হবে। অর্থাৎ এখানে বলছে যে এই যে যদি বি প্রাইম সি প্রাইম যদি এই যে এ ত্রিভুজের যদি ফল হয়, ঠিক আছে, অথবা মানে বি প্রাইম সি প্রাইম এর একটা ফল যদি এ হয়, তাহলে একটা চতুর্থাংশ হবে বি প্রাইম থেকে এম পর্যন্ত, অর্থাৎ এই যে এতটুকু, আচ্ছা এটা হচ্ছে এই এতটুকু,
আরেকটা হবে, আরেকটা হবে কতটুকু, এই যে এন থেকে সি, এটা যদিও একটু রাউন্ড করে হবে, তো এরকম আর কি, এই যে অংশটুকু একটা, আর আরেকটা অংশ ছিল এই যে এখান থেকে বি প্রাইম থেকে এম পর্যন্ত। সো দুইটা ফুল সৃষ্টি হবে। চতুর্থাংশগুলো বুঝতে পেরেছে আশা করি। এখন পরে বলছে কি, অনুরূপ সি প্রাইমের একটি চতুর্থাংশ হবে। এখন আমরা যদি এম বি প্রাইম এইটা এবং এইটা যোগ করি এবং এন সি প্রাইম যোগ করি, অর্থাৎ এই দুইটা এন সি প্রাইম বি প্রাইম এম দুইটা যোগ করি, এখন দেখো যদি চতুর্থাংশের মান কত, আমরা যদি 360 ডিগ্রিকে আমরা যদি 4 ভাগ করি তাহলে কত আসে, 90 ডিগ্রি, অর্থাৎ 5/2। আবার চতুর্থাংশ মানে কি, 360 ডিগ্রি 4/1 ভাগ। সো এইটাকে আমরা ভাগ করছি, মান কত, 5/2। সেম ভাবে এন সি প্রাইমের মান কত, 5/2। তো যদি দুইটা সমষ্টি কত, আমরা টোটাল এখান থেকে এইটা যোগ এখান থেকে এইটা টোটাল যোগ হচ্ছে 5/2 প্লাস 5/2 অর্থাৎ 5, দুইটার মান হচ্ছে 5। এখন এম বি প্রাইম রেখে দিলাম, এটা রেখে দিলাম, রেখে এই যে এই এন থেকে সি প্রাইম, এন সি প্রাইমটাকে ভাঙলাম কত, এন বি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম, এন বি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম, আগে তো মান পেয়েছি 5। এর পরের লাইনে কি করেছি, এখন এই যে এন বি প্রাইম এবং সি প্রাইম, একটা কি করেছে এন বি প্রাইম এবং বি প্রাইম এন, এম বি প্রাইম এবং বি প্রাইম এম, এইটা যোগ এইটা, এই দুটা একসাথে করে ফেলছে আর কি, সেম। আর বাকি বি প্রাইম সি প্রাইম আলাদা করে রাখছে 5। এখন এম এন হয়ে গেছে কি, এইটা যোগ এইটা টোটাল হচ্ছে এম এন, এম এন যোগ হচ্ছে মাঝখানের বি প্রাইম সি প্রাইম ইকুয়াল 5। এখন এইটা মানে কত, এন আর এম মান কত, এটার ফোল কত, এ, মান বসিয়ে দিলাম এ। আর বাকি যে বি প্রাইম টু সি প্রাইম এটার মান কত, এ প্রাইম, বসিয়ে দিলাম এ প্রাইম ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা যদি এ প্রাইম সি প্রাইম মানে বি প্রাইম সি প্রাইম, এখন এ প্রাইম সি প্রাইমের জন্য আমরা চিন্তা করি, ঠিক আমরা আরেকটা পাবো কি, বর্ধিত করি, সেম এটাকেও বর্ধিত করি বা বর্ধিত করি, বর্ধিত করার পর আমরা একটা সমীকরণ পাবো কি, বি প্লাস বি প্রাইম ইকুয়াল 5। এখন এখানে দেখো কি কোন জিনিসটা মিল আছে, যেমন প্রথমত আমরা যে প্রথম সমীকরণ পেয়েছি কি, যদি আমরা বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রে চিন্তা করেছি সেখানে ছিল কি বাহুটা এ প্রাইম, তার জন্য তার সাথে যোগ হয়েছে কি তার বি ফোর যে ফোলটা অর্থাৎ এ কোণ। সেম ভাবে আমরা যদি বি প্রাইমের কথা চিন্তা করি, অর্থাৎ এ প্রাইম সি প্রাইমের ক্ষেত্রে আমরা ধরবো কি বি প্রাইম যোগ বি কোণ, ফোলটা বি। এবং অনুরূপভাবে আমরা যখন এ প্রাইম বি প্রাইম চিন্তা করবো, অর্থাৎ সি প্রাইম এর জন্য আমরা ফোলটা চিন্তা করবো কি সি, বি প্লাস বি প্রাইম ইকুয়াল 5 এবং সি প্লাস সি প্রাইম ইকুয়াল 5। মানে আমরা তিনটে জন্য পাই, অর্থাৎ যেহেতু চাপ বিসি ইকুয়াল এ, চাপ হচ্ছে কত, বিসি ইকুয়াল এ, গোলকীয় কোণ এ, এই চাপের বিপরীতে আছে এ, এবং বি প্রাইম সি প্রাইমের বিপরীতে আছে কত, গোলকীয় কোণ হচ্ছে এ প্রাইম কোণ। তো আমরা এগুলোতে মান বসাই, এ কোণের পরিবর্তে মান বসিয়েছি এ, যেহেতু আমরা কোণের মান এবং চাপের মান সেম কোণে কনভার্ট করব, কোণ হিসেব করবো, সো দুইটাই সমান। সো বি প্রাইম সি প্রাইম এর জন্য হচ্ছে আমরা এ কোণের পরিবর্তে ইউজ করেছি কি এ, এবং এ প্রাইমের পরিবর্তে আমরা ইউজ করেছি এ প্রাইম কোণ ইকুয়াল 5। ঠিক সেম ভাবে বাকি দুটো বি প্লাস বি প্রাইম ইকুয়াল 5, সি প্লাস সি প্রাইম ইকুয়াল 5। তো অতএব পোলার ত্রিভুজের বাহু আমরা দেখিয়েছি কেমন কোনগুলো আদি ত্রিভুজের অনুষঙ্গিক কোণ এবং বাহুগুলির সম্পূরক। দেখো আমরা এখানে কনভার্ট করে ফেলছি, এখানে বি আমরা কোণের পরিবর্তে বাহু কনভার্ট করেছি, এবং ধরো ওইখানে হচ্ছে বাহু ছিল, এ প্রাইম বাহু ছিল, তো আমরা কনভার্ট করছি এ প্রাইম কোণে। আবার এখানে দেখো বি কোণ ছিল, আমরা কনভার্ট করছি বি বাহুতে অর্থাৎ চাপে আর কি। তো আমি এখানে বাহু বলছি। সো বি প্রাইম বাহুর ক্ষেত্রে আমরা ধরেছি কি বি প্রাইম কোণ, সেম ভাবে আমরা সি কোণের ক্ষেত্রে আমরা ধরেছি সি বাহু, এবং সি প্রাইম বাহুর ক্ষেত্রে আমরা ধরছি সি প্রাইম কোণ ইকুয়াল টু 5। সো আমরা দেখেছি যে এইটা যে অর্থাৎ ফোলা ত্রিভুজের বাহু এবং কোণগুলো আদি ত্রিভুজের অনুষঙ্গী কোণ এবং বাহুগুলি সম্পূরক, যেটার সাথে এটা মিল আছে, এর সাথে এই কোণের সাথে কোনো মিল আছে, বি প্রাইমের সাথে বি প্রাইম মিল আছে, সি প্রাইমের সাথে সি প্রাইম মিল আছে, অর্থাৎ দুইটাই অনুষঙ্গী।
তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।